স্ক্রিনে থাকা এই দুজন ব্যক্তির পরিচয় হয় এই জেলেই। ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে ওঠে। তবে একসময় তাদের মাথায় কিছু মারাত্মক প্ল্যান ঘুরতে থাকে। তারা এবার বড় একটা ডাকাতি করতে চায়। তবে সেই ডাকাতি কমপ্লিট করতে চাইলে এই জেল থেকে তাদের বের হতে হবে। কিন্তু সমস্যা একটাই, এত হাই সিকিউর জেল থেকে পালানোর কথা স্বপ্নেও কেউ ভাবতে পারে না। আর এই জন্য তারা যা করে তার রীতিমতো হাই সিকিউর সেই জেলের সকল পুলিশ থেকে শুরু করে সবার মাথা ঘুরিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, তারা কি এমন করেছিল সেদিন? তারা শেষ পর্যন্ত এত হাই সিকিউর জেল থেকে কি পালাতে পেরেছিল? আর যদি পালাতেই পারে, তবে ডাকাতির সেই মিশনটা কি তারা কমপ্লিট করতে পেরেছিল? এই সব কিছু জানবো সন অফ এ গান মুভিটার গল্প থেকে। তো বন্ধুরা, এক মুহূর্ত দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। আর গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই আবদার, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গল্পের শুরুতেই আমরা জিয়ার নামের এই ছেলেটাকে দেখতে পারি। তাকে খুবই সিকিউরড একটি প্রিজন ভ্যানে করে অন্য একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে তাকে যে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সেটা পুরো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত 10টি জেলের মধ্যে একটি। খুব বড় মাপের ক্রাইম করলে এই জেলে কিন্তু ঢোকা যায়, কিন্তু বের হওয়ার রাস্তা কিন্তু কারো হাতে থাকে না। এই জেলে সেই দেশের সবচেয়ে ভয়ানক আসামিগুলো থাকা সত্ত্বেও তারা সেখান থেকে বের হওয়ার কথা কখনো স্বপ্নেও ভাবেনি। এই গেল জেলটা কি পরিমাণ সুরক্ষিত তার গল্প। এবার জানা যাক জেলের ভিতরে থাকা কয়েদিগুলোর পরিস্থিতি। জেলে থাকা প্রত্যেকটা কয়েদি কেউ কারো থেকে কোনোভাবে কম বিপজ্জনক না। হাতাহাতি, মারামারি এই জেলের ভিতরের প্রত্যেক দিনের কমন ইস্যু। এবার প্রশ্ন হলো, জেআরের মতো এত ছোটখাটো একটি মানুষ কি অপরাধের কারণে এত হাই সিকিউরিটি একটা জেলের ভিতরে চলে আসলো? সে তার জীবনে ছোটখাটো একটা চোর ছিল। শুকনো পাতা ডলে ডলে খাওয়া আর ছোটখাটো চুরি করাই ছিল তার প্রত্যেক দিনের কাজ। কিন্তু হঠাৎ সে একদিন চুরি করতে গিয়ে একটি ব্যক্তিকে নিজেরও অজান্তে মার্ডার করে বসে। সে একটা মার্ডার করেছে, ব্যাপারটা কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, বরং সে যাকে মার্ডার করেছে সে ছিল মেক্সিকোর সবচেয়ে ডেঞ্জারাস ড্রাগ লর্ড। এরপর পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। বলতে গেলে সে সবচেয়ে ভয়ানক একটি মার্ডারার। আর এটার জন্যই কিন্তু তাকে এই জেলে নিয়ে আসা হয়েছে। জেলে ঢুকানোর সময় তাকে পুরোপুরি বস্ত্রহীন করা হয়। এরপর পা থেকে মাথা পর্যন্ত চেক করে তাকে একটি কম্বল দিয়ে দেওয়া হয়। এরপর তাকে একটি ছোট্ট সেলে পাঠিয়ে দেওয়া হয়। ছোট্ট এই সেলের মধ্যে সে কিন্তু একা থাকছে না, তার সাথে একটি রুমমেটও ছিল। পরবর্তীতে এই রুমমেট নিয়ে কিন্তু কিছু ঘটনা ঘটে, যেটা আমরা সামনেই জানতে পারবো। তো যাই হোক, জিয়ারের হাইট ওয়েট মেপে নেওয়া হয়। এরপর তার বড় বড় চুলগুলোকে কেটে ছোট করে দেওয়া হয়। এগুলো অবশ্য সে জেলেরই নিয়ম ছিল। সিনটি শিফট হলে আমরা দেখতে পারি সে বসে বসে আশেপাশে সবকিছু খেয়াল করছে। হঠাৎ সে দেখতে পারে তার রুমমেটকে 3জন ব্যক্তি ডিস্টার্ব করছে। শেষমেশ তারা 3জন মিলিয়ে তাকে টেনে উপরে নিয়ে যায়। ছেলেটিকে তারা 3জন মিলে উপরে নিয়ে গিয়ে যা করে সেটা শোনার জন্য হয়তো আপনারা কেউই প্রস্তুত না। তবুও সত্য কথা হচ্ছে, এই ছেলেটিকে তারা প্রায় কয়েক বছর যাবৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে। আজকেও ঠিক একই ঘটনা তার সাথে ঘটছে। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বছরের পর বছর এই ধরনের নির্যাতন হওয়া সত্ত্বেও পুলিশ কেন কিছু বলে না? সত্যি বলতে পুরো জেলে এই 3জন ব্যক্তি প্রচন্ড পাওয়ারফুল, যার কারণে বলাই যেতে পারে কয়েদি থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই 3জনকে দেখে ভয় পায়। তো যাই হোক, জিয়ার সেখান থেকে উঠে দাঁড়ায়। সামনের দিকে যেতেই সে দুজনকে দাবা খেলতে দেখে। জিয়ার বলে, তুমি ভুল চাল দিয়েছ। এই সময় আমরা ব্যান্ডো নামের এই ব্যক্তিটাকে দেখতে পারি। জিয়ার কিন্তু তাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। ব্যান্ডো তখন প্রচন্ড রেগে গিয়ে বলে যে, তুই আমার দাবা খেলার ভুল ধরার কে রে? জিয়ার বলে, আমার পরিচয় জানার আগে অবশ্যই আপনার সঠিক চাল দেওয়া উচিত, তা না হলে আপনার রাজার গুটি গায়েব হয়ে যাবে। ব্যান্ডন তখন দাবার বোর্ডটা তার দিকে এগিয়ে দেয়। জিয়ার মাত্র 2টি চাল দেয়। এই 2টি চালেই তার রাজা একদম চেকমেটে পড়ে যায়। ব্যান্ডন তখন অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ছোটখাটো না দেখা যায়, মালটার ভিতরে বেশ ঝাল আছে। তারপরেও ব্যান্ডন তার কাছে অসম্মান বোধ করে। সে বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও। এরপর রাত হয়। জিয়ার দেখে তার রুমমেট ব্রাশ ঘষে ঘষে ধারালো করছে। জিয়ার বলে, তোমার কি হয়েছে? এই ব্রাশ দিয়ে তুমি আবার কি করবে? জিয়ারের রুমমেট বলে, আমি এটা দিয়ে সেই 3জনকে হত্যা করতে চাই, যারা প্রত্যেক দিন কাউকে না কাউকে এইভাবে নির্যাতন করে যাচ্ছে। এরপর দিন জিয়ার লক্ষ্য করে তার রুমমেটের দিকে সেই 3জন ব্যক্তি এগিয়ে আসছে। জিয়ারের বুঝতে আর কোনোভাবে বাকি থাকে না যে আসলে তারা কেন তার দিকে এগিয়ে আসছে। সে তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে তার সাথে গিয়ে মারামারি বাঁধিয়ে দেয়, যার কারণে আশেপাশে থাকা পুলিশগুলো সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে এবং তাদেরকে ধরে আলাদা করে নেয়। সেখানে পুলিশ থাকার কারণে সে 3জন ব্যক্তি কিন্তু তার রুমমেটকে আর নিয়ে যেতে পারে না। এভাবে কিন্তু জিয়ারের রুমমেট আজকের বারে বেঁচে যায়। পরবর্তীতে জিয়ার একা একা ভাবতে থাকে, যদি এইভাবেই চলতে থাকে তাহলে কোনো না কোনো একদিন সে নিজেও তাদের টার্গেটে পড়ে যাবে। এসব ভাবতে ভাবতে সে তার সেলের দিকে যায়। সেলে গিয়ে সে দেখতে পারে তার রুমমেট সেই টুথব্রাশের মাধ্যমে নিজের গলার শিরা নিজেই কেটে ফেলেছে। এই অবস্থা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। দ্রুত সে সবাইকে ডাকতে শুরু করে। এরপর বালিশ দিয়ে সে ক্ষতস্থান সে চেপে ধরে, যেন সেখান থেকে বেশি পরিমাণে রক্ত বের না হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে সবাই সেখানে চলে আসলেও তাকে কোনোভাবে বাঁচানো যায় না, কারণ খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ রক্তপাত হয়েছিল। এরপর জিয়ার তার রুমমেটে সে টুথব্রাশটি নিয়ে নেয়। সকাল হলে এই টুথব্রাশের মাধ্যমে সে নিজেকে শেষ করে ফেলবে বলে বাথরুমের দিকে রওনা হয়। এই মুহূর্তের মধ্যেই তার পিছু নেয় সেই 3জন ব্যক্তি।
আপনারা হয়তো বুঝতেই পারছেন যে তারা কেন তাকে টার্গেট করছে আজ। সৌভাগ্যবশত ঠিক এই সময়ে ব্যান্ডন এবং তার বন্ধু ক্রিস সেখানে চলে আসে। তারা দুজন জিয়ারকে এবারের বারে বাঁচিয়ে নেয়। ব্যান্ডন সম্পর্কে এর মধ্যে কিছু তথ্য জানা যায়। সে বাস্তব জীবনে বড় একজন কিলার ছিল। টার্গেটের যে কোনো মানুষকে সে অনায়াসে শেষ করে দিতে পারত। পাশাপাশি অন্য আরেকটি বিষয়ে সে বেশ পারদর্শী ছিল, আর সেটা হচ্ছে চুরি করা। সে বড় বড় চুরির মিশনগুলোকে একদম পুতুল খেলার মতো করে কমপ্লিট করে ফেলতে পারত, যার কারণে শহরের নিষিদ্ধ গ্যাংগুলো কিন্তু ব্যান্ডনকে খুব ভালো করেই চেনে। তো যাই হোক, ব্যান্ডন এবার জিয়ারের সাথে কথা বলে। সে বলে, তুই মাত্র একটা খুন করেছিস, তাই আমি চাইলেই খুব কম সময়ের মধ্যে এই জেল থেকে তোকে মুক্ত করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এ সময় ব্যান্ডন জেয়ারকে বাঁচানোর জন্য যে শর্তটা তাকে জানায় সেটা আমরা কিছুক্ষণ পরে নিজের চোখের সামনে দেখতে পারবো। তবে একটা মজার ব্যাপার হলো, জেয়ার এর পর দিন থেকে যতদিন সেখানে থেকেছে ঠিক ততদিনই সেই তিনজন ব্যক্তি তার উপরে আক্রমণ করেছে, কিন্তু ব্যান্ডন প্রতিদিনই তাদের হাত থেকে জেয়ারকে ছুটিয়ে নিয়েছে। তবে একদিন জেয়ারকে তারা তিনজন মিলে আবারও অ্যাটাক করে। ব্যান্ডন এবং তার বন্ধু ক্রিস সেদিন তাদের তিনজনের মধ্যেকার একজনকে এত বেশি পরিমাণ মারতে থাকে যে তার অবস্থা একদমই টাইট হয়ে যায়। শেষ পর্যন্ত তারা উপর থেকে তাকে নিচে ফেলে দেয়, যার কারণে সেই ফাজিলটা সেখানেই পড়ে মারা যায়। আর এভাবেই কিন্তু তাদের ভাগে আরেকটি মার্ডার কেস জুটে যায়। এরপর বেশ কয়েক বছর পার হওয়ার পর জিয়ারের জামিন হয়। কি আপনারা ভাবছেন সিসকে সেই ছোট ছোট্ট এবার ভালো হয়ে যাবে? মোটেও না। এই ছোট্ট ঝালমরিচটা যে কি প্ল্যান করতে যাচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। জেল থেকে বের হয়ে সে সবার প্রথমে সেই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার স্যামের সাথে দেখা করতে যায়। মূলত ব্যান্ডনই তাকে তার কাছে পাঠিয়েছে। ব্যান্ডন জেলের ভিতর থেকেই জিয়ারের কাছে স্যামের উদ্দেশ্যে একটি চিঠি লিখে পাঠায়। সে চিঠিটাই সে এবার স্যামের হাতে তুলে দেয়। চিঠিটা পড়ার পর স্যাম উঠে দাবায় একটি চাল দেয়। সে জিয়ারকে বলে, পারলে আমাকে হেরে দেখা। জিয়ার তখন সবাইকে অবাক করে দিয়ে কয়েক মিনিটের মধ্যে তাকে হেরে দেয়। স্যাম তখন তার এক কর্মীকে বলে যে তাকে তার রুম দেখিয়ে দেয়। স্যামের চেলা তখন জিয়ারকে তার রুম দেখিয়ে দেয়। রুমে ঢোকার পর জিয়ারের চোখ যেন একদম কপালে উঠে যায়। রুমের ক্লাসটা ছিল একদম টপ লেভেলের। একটু সামনে এগুতেই সে সুইমিং পুল দেখতে পারে। এ সময় সুইমিং পুলের পানিতে কিছু পরীরা উঠছিল। যে পরীগুলোকে দেখে জিয়ার মামুর মাথা তো একদমই ঘুরে যায়। এরপর সে ফ্রিজ খুলতে সে দেখতে পারে এ তো ফ্রিজ না, যেন মালের গোডাউন। সে তখন ভাবতে থাকে, ভাইরে, এই স্বর্গ হয়তো আমার জন্যই অপেক্ষা করছিল। জীবনে চলতে গেলে আর কি লাগে। এরপর সেখানে থাকা লেদার খুলতেই সে বেশ কিছু ফেক পাসপোর্ট এবং গান দেখতে পারে। তবে এবার কিন্তু সে জীবনের প্রথম গান নাড়াচাড়া করছে। গানটা হাতে নিয়ে ভাবে ঠেলায় সে বেয়ার খেতে শুরু করে। ঠিক এই সময় রাজার ছেলের দরজায় একজন নক করে। এগিয়ে গিয়ে সে দরজা খুলে দেয়। দরজা খুলতেই একটা পরী সোজা তার রুমের দিকে ঢুকে যাচ্ছে। এরপর রাজার ছেলের তাড়াহুড়োর কথা আর কি বলবো, তা তো আপনারা দেখতেই পারছেন। তবে তাশা নামের এই মেয়েটা তখন তাকে বলে, ভাই থামো থামো, তুমি যেটা মনে করছো আমি সে কারণে এখানে আসিনি। এই কথা বলে সে মেয়েটা কয়েক বান্ডিল টাকা, গাড়ির চাবি এবং একটা অ্যাড্রেস দিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ার তখন দেরি না করে সে গাড়িটা নিয়ে সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। সেখানে গিয়েই একজন ব্যক্তির সাথে তার দেখা হয়। বলে, ব্যান্ডন নামের ব্যক্তি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ব্যান্ডনের নাম শুনে সেই ব্যক্তিটা বুঝে যায় যে এই ছেলেটাকে এখানে কেন পাঠানো হয়েছে। এরপর জিয়ারকে সে একটি গোপন রুমে নিয়ে যায়। রুমের লাইট অন করা মাত্র জিয়ারের চোখ যেন একদম কপালে উঠে যায়। চারদিকে যেন দামি দামি অস্ত্রের মেলা। সেখান থেকে বেশ কিছু অস্ত্র সেই ব্যক্তিটা জিয়ারের হাতে দিতে থাকে। জিয়ার তখন এত দামি দামি অস্ত্র দেখে একদমই ভরকে যায়। তবে সেই ব্যক্তিটা জিয়ারকে নিয়ে একটি ফাঁকা মাঠে চলে আসে। এরপর প্রত্যেকটা গান দিয়ে তাকে প্র্যাকটিস করানো শুরু করে। প্রথম দিকে ফায়ার করতে জিয়ারের বেশ বুক কাঁপতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বিষয়গুলো সে বেশ এনজয় করতে শুরু করে। অনেকক্ষণ প্র্যাকটিস করার পর তার হাত বেশ পাকা হয়ে যায়। এরপর সেখান থেকে বের হয়ে সে সোজা এয়ারলাইন্স কোম্পানিতে চলে যায়। এই কোম্পানি যে কোনো মানুষকে প্রাইভেটলি হেলিকপ্টার বা প্লেন ভাড়া দিয়ে থাকে। জিয়ারের প্রয়োজন ছিল একটি হেলিকপ্টার। বন্ধুরা, এই অবস্থায় আপনারা হয়তো বুঝতে পারছেন যে তারা বড় কোনো কিছু একটা ঘটাতে যাচ্ছে। তো যাই হোক, জিয়ার সোজা ম্যানেজারের কাছে চলে যায়। সে বলে, এই মুহূর্তে আমার একটি হেলিকপ্টার দরকার, যার মাধ্যমে কিনা সে এই মুহূর্তে একটি জায়গায় যেতে চাচ্ছে। ম্যানেজার তার সাথে সব ডিল কমপ্লিট করে সে হেলিকপ্টারটি দেখিয়ে দেয়। এরপর জিয়ার সোজা সে হেলিকপ্টারে গিয়ে ওঠে। পাশে থাকা পাইলটকে সে একটি ঠিকানা দিয়ে দেয়, ঠিক যেই জায়গাতে জিয়ারকে এবার যেতে হবে। পাইলট হেলিকপ্টারটি ঠিকানা অনুযায়ী ফ্লাই করতে থাকে। এই ফাঁকে জিয়ার তার ব্যাগে থাকা অস্ত্রগুলোকে রেডি করতে শুরু করে। গানটি পুরোপুরি অ্যাসেম্বল করার পর সে সোজা পাইলটের মাথায় সেটা ঠেকিয়ে বলে, রেডিও সিগন্যাল অফ করে দাও, তা না হলে গুলি করে একদম খুলি উড়িয়ে দেব। রেডিও সিগন্যাল বন্ধ করার মানে হচ্ছে এই হেলিকপ্টার আসলে কোথায় কোন দিক দিয়ে যাচ্ছে সেটার কোনো ইনফরমেশন কেউ আর পাবে না। আর এইভাবে পুরো হেলিকপ্টারটি সে গায়েব করে দিতে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, এই হেলিকপ্টার নিয়ে তার প্রয়োজনীয় সেই জায়গাতে তার পৌঁছতে হবে। অন্যদিকে জেলের ভিতরে আমরা ব্যান্ডনকে দেখতে পারি। তার মুভমেন্ট এবং সবকিছু দেখেই বোঝা যাচ্ছিল সে আজকে পালানোর জন্য যথেষ্টভাবে প্রিপারেশন নিচ্ছে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে তারা আসলে কি করতে যাচ্ছে। হ্যাঁ,
তারা সেই অসাধ্য কাজটাই আজকে কমপ্লিট করে দেখাবে। ব্যান্ডন তার বন্ধু ক্রিসের হাতে একটি কাটারি তুলে দিয়ে রেডি থাকতে বলে। পাশাপাশি জিয়ার যাবে বলে তারা অপেক্ষা করতে থাকে। ব্যান্ডনের প্ল্যান অনুযায়ী সে তখন সেখানে বেশ মারামারি করতে থাকে। একটি পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামতে বলে। এই সুযোগেই তারা সবাই মিলে সেই পুলিশটিকে হোস্টেস করে নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে। ঠিক এই মুহূর্তেই হেলিকপ্টার নিয়ে সেই জেলের আঙিনায় চলে আসে জিয়ার। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই জিয়ার হেলিকপ্টার থেকে অনবরত তাদেরকে গুলি করতে শুরু করে। এই ফাঁকে ব্যান্ডন এবং ক্রিস সেখান থেকে পালাতে শুরু করে। জিয়ার তখন ব্যান্ডন এবং ক্রিসকে কাভার দেওয়ার জন্য অনবরত গুলি ছুটতে থাকে। পাশাপাশি হেলিকপ্টারটি সেই জায়গাতে ল্যান্ড করতে থাকে যেন তাদেরকে সেখান থেকে নিয়ে সময় মতো পালানো যায়। এর কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডন সেই হেলিকপ্টারে চলে আসে। হেলিকপ্টারে থাকা গান হাতে নিয়ে সে সোজা পুলিশের উপর উড়াধুরা গুলি চালাতে শুরু করে। এভাবে সেখানকার পুলিশদের পরাস্ত করে এত সিকিউরিটি একটা জেল থেকে পালিয়ে তারা প্রথমবারের মতো নজির স্থাপন করে। হেলিকপ্টারটি নিয়ে তাদের পরবর্তী গন্তব্য ছিল একটি সি বিচ। সি বিচে নেমেই সেই পাইলটের হাত পা বেঁধে গাড়ি নিয়ে তারা সোজা শহর দিকে যেতে থাকে। আপনারা কি মনে করছেন যে এই গল্পটা শুধু জেল পালানো নিয়ে? গল্প তো সবেমাত্র শুরু। জেল থেকে তারা যে উদ্দেশ্যে বের হয়ে এসেছে সেটা তো ছিল আরো বেশি ভয়ানক। দেখতে থাকুন, বুঝতে পারবেন যে ব্যান্ডন এবং জিয়ার কি জিনিস। গাড়িতে তখন 4 জনকে দেখা যায়। তারা হলো জিয়ার, ব্যান্ডন, ক্রিস এবং জেলে থাকা ভয়ঙ্কর সেই 3 কয়েদির মধ্যেকার একজন, যে কিনা জেল পালানোর সময় তাদেরকে সহযোগিতা করেছিল। এ সময় একটি শপের সামনে ব্রেক দিয়ে সেই ব্যক্তিটাকেই তারা খাবার আনতে পাঠায়। ব্যান্ডন তখন বাকি দুজনের উদ্দেশ্যে বলে যে এই ব্যক্তিটাকে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এই বেটা জেলে থাকতে সবাইকে বেশ জ্বালিয়েছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ব্যক্তিটা খাবার নিয়ে সব থেকে ফিরে আসার পর ব্যান্ডন সোজা তাকে মারতে শুরু করে। ব্যান্ডন এবার এত ভয়ানকভাবে তাকে মারে যে শেষ মুহূর্তে এসে সে মারাই যায়। এরপর তারা 3 জন মিলে জিয়ারের সেই ফ্ল্যাটে চলে আসে। এখন তারা তাদের নেক্সট প্ল্যান নিয়ে ভাবছে। তাদের 3 জনের কথাতে বোঝা যাচ্ছিল তারা আসলে নিজের সে আগের জীবনে ফিরতে চাচ্ছে। ব্যান্ডন চাচ্ছিল খুন খারাপি নিয়ে ব্যস্ত থাকতে। ক্রিস তার আন্ডারওয়ার্ল্ডের ব্যবসায় ফিরতে চাচ্ছিল। আর ব্যান্ডনের কথা তো আপনারা জানেন, এটা ছিল পুরোপুরি সিসকে চোর। সারা জীবন চুরি চামারি করে সে তার জীবন কাটিয়ে দিতে চায়। হঠাৎ এইম রে ভাই। তো যাই হোক, নিজেদের কাজে ফেরার আগে তো তাদের 3 জন মিলে যে প্ল্যানটা আছে সেটা একসাথে এক্সিকিউট করতে হবে। ঠিক এই সময় তাদের 3 জনকে আমেরিকার গ্যাংস্টার স্যাম ডেকে পাঠায়। স্যাম বলে, তোমাদের 3 জনকে এবার আমি একটি নতুন মিশন দিতে চাচ্ছি। এই মিশনে সবচেয়ে সিকিউরড একটি গোল্ড মাইনিং এরিয়া থেকে গোল্ড চুরি করতে হবে। এত বড় মিশনের জন্য তাদের হাতে সময় থাকবে শুধুমাত্র 2 দিন। স্যাম তাদের শর্ত দেয়, যদি এই 2 দিনের মধ্যে তারা গোল্ডবার তার হাতে তুলে দিতে পারে তাহলে স্যাম সব সময় তাদের জন্য কাজ করবে। যদিও ব্যান্ডনের ঠিক একই উদ্দেশ্য ছিল, যার কারণে ব্যান্ডন কোনো কিছু না ভেবে সোজা রাজি হয়ে যায়। মিটিং শেষে সেখান থেকে চলে আসার পর জিয়ারের সাথে তাশার দেখা হয়ে যায়। জিয়ার তাশার সাথে কথা বলতে থাকে। এই সময় স্যামের সেই চেলা উইলস্যাম জিয়ারকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসলে উইলস্যাম নামের এই চেলা কোনোভাবে জিয়ারকে সহ্য করতে পারছিল না। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পারি জিয়ার বেশ বিপদের মধ্যে পড়ে যায়, কারণ সে পানিতে পড়লেই একদম নিস্তেজ হতে শুরু করে। তাশা লক্ষ্য করে সুইমিং পুলে পড়েই জিয়ারের অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছে। তাশা এক মুহূর্ত দেরি না করে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে নেয়। সিনটি শিফট হওয়ার পর তাদের দুজনকে আমরা কথা বলতে দেখি। জিয়ার তাশাকে বলে, তুমি তো ভালো একটা মেয়ে, তুমি কিভাবে এই মাফিয়া গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলে? জানা যায় খুব ছোটবেলা থেকেই তাশা স্যামের আস্তানাতেই বড় হয়েছে। মানে বলতে গেলে স্যামের মাধ্যমে সে লালিত পালিত, যার কারণে সে কোনোভাবে স্যামের কথার বিরুদ্ধে যেতেই পারে না। এভাবে কিন্তু জিয়ারের সাথে তাশার সম্পর্ক আরো ক্লোজ হতে শুরু করে। বয়স কম তো, যার কারণে জিয়ার শুতে বসতে খেতে সবসময় তাশার কথাই ভাবতে শুরু করে। তবে ব্যান্ডন কিন্তু জিয়ারের মনের কথা বুঝে ফেলে। প্রেমে পড়ার জন্য এই কবি কবি ভাব ধরতে কিন্তু তার খুব একটা দেরি হয় না। ব্যান্ডন জিয়ারকে উড়াধুরা শাসন করে দেয়। ব্যান্ডন বলে, এরপরেও যদি প্রেম রোগ তোর মধ্যে দেখতে পারি তাহলে তোর খবর আছে। কারণ তারা যে লাইন দিয়ে হাঁটাহাঁটি করছে তাদের সাথে প্রেমটা কোনোভাবেই যায় না, বরং যে কোনো প্রেম তাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এরপর ব্যান্ডন তার গান বের করে জিয়ারকে মেরে ফেলার কথা চিন্তা করতে থাকে। পাশাপাশি সে এটাও ভাবে একমাত্র জিয়ারই তো তাকে জেল থেকে ছাড়িয়েছে। জিয়ার না থাকলে তো জেলখানেতেই তাকে পচে মরতে হতো। তাই সে সিদ্ধান্ত নেয় এরপর থেকে জিয়ারকে সে তার নিজের ছোট ভাইয়ের মতো করেই দেখবে। পাশাপাশি সে জিয়ারকে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের ডন বানিয়ে ফেলবে। তো যাই হোক, এরপর তাদের মিশনের কাজ শুরু হয়ে যায়। তারা তাদের গাড়ি নিয়ে গোল্ড মাইনিং এরিয়াতে চলে যায়। বাইনোকুলারের মাধ্যমে তারা চারপাশ খুব ভালোভাবে দেখতে শুরু করে। তারা দেখতে থাকে সেখানে কতগুলো প্রবেশদ্বার আছে। পাশাপাশি সেখানকার সিকিউরিটি সিস্টেম কি পরিমাণ হার্ড সেটাও তাদেরকে জানতে হবে। সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করার পর স্যামের আস্তানায় তারা চলে আসে। ব্যান্ডন তখন তার ম্যাপের মাধ্যমে পুরো মাইনিং এরিয়ার সবকিছুই সবাইকে বুঝিয়ে বলতে থাকে। সে আরো বলে, এটা কিন্তু একটি মাইনিং এরিয়া, তাই বলাই যেতে পারে মিলিয়ন মিলিয়ন ডলারের স্বর্ণ এখান থেকে তারা পেতে পারে। এরপর তারা পুরোপুরি তাদের মাইন্ড সেট করে নেয় যে তারা এখানে ডাকাতি করবে। তবে তার আগে এটা কমপ্লিট করার জন্য তাদের বেশ কিছু সরঞ্জাম দরকার, যেগুলো খুব সতর্কতার সহিত আগে থেকেই কালেকশন করতে হবে। সব কথা শেষে যে যার রুমে চলে যায়, কিন্তু অন্যদিকে দেখা যায় যে আর তার প্রেমের টানে তাশার কাছে চলে গেছে। এরপর আমরা দুজনকে বেশ ঘনিষ্ঠ হতে দেখি। তবে সকাল হওয়া মাত্র ভয়ে ভয়ে জিয়ার খুবই দ্রুত ব্যান্ডনের কাছে চলে আসে।
জিয়ার ভাবে বেন্ডন তো সবকিছুই বুঝে ফেলেছে, আজকে হয়তো আমার আর কোনো রেহাই নেই। তবে জিয়ার যখন বেন্ডনের সামনে আসে পরিস্থিতিটা পুরোপুরি উল্টো দেখতে পায় সে। বেন্ডন জিয়ারকে দেখে কিছু তো বলেই না, বরং তাকে একটা স্যুট দিয়ে ড্রাইভিং প্র্যাকটিস করতে বলে, কারণ এত বড় ডাকাতি করতে গেলে তাদের সবকিছুতে ট্রেন্ড আপ হতে হবে। প্র্যাকটিস ভালোভাবে কমপ্লিট হওয়ার পর সেদিন রাতে মাইনিং এর স্যুট পরে তারা সোজা সেই জায়গাতে চলে যায়। তারা মাইনিং এরিয়াতে ঢোকার সময় গেটের সিকিউরিটিকে তাদের কার্ড দেখিয়ে দেয়, যে কার্ডটা কিন্তু ফেক ছিল এবং আগে থেকে তারা এটা তৈরি করে রেখেছে। সিকিউরিটি গার্ড তাদেরকে কোনোভাবে চিনতে না পেরে তাদেরকে অ্যালাউ করে। এরপর তারা মাইনিং এরিয়াতে যাওয়ার আগেই একটা এক্সস্টের পাইপ কেটে ফেলে, আর এই পাইপের ভিতরেই সে জিয়ারকে ঢুকিয়ে দেয়। এরপর ব্যান্ডন কিন্তু চারপাশের সকল কিছু নজরে রাখতে শুরু করে। অনেক কষ্ট করার পর হামাগুড়ি দিয়ে দিয়ে জিয়ার সে জায়গা মতো পৌঁছে যায়। জিয়ার তখন বেন্ডনকে সে নিউজটি দিয়ে দেয়। বেন্ডন বলে, সেখানেই থাক, আমি কিছু না বলা পর্যন্ত তোর কিছুই করতে হবে না, এখন যা কিছু করার আমি এবং ক্রিস মিলে করব। এরপর ব্যান্ডন এবং ক্রিস মিলে ভিতরে ঢুকতে শুরু করে। সামনে থাকা গার্ডগুলোকে ইলেকট্রিক শকের মাধ্যমে তারা অজ্ঞান করতে শুরু করে। শেষ মুহূর্তে তারা পুরো এরিয়ার ভিজুয়াল কন্ট্রোল নিয়ে নেয়। অন্যদিকে জিয়ারের অবস্থা তো একদমই টাইট হয়ে যায়। একে তো ভিতরে প্রচন্ড গরম, তার উপরে আবার অক্সিজেনের অভাব শুরু হয়ে যায়। কিন্তু অন্যদিকে বেন্ডন এবং ক্রিস বুঝতে পারে তারা যে দরজার সামনে এসেছে সেটা ভিতর থেকে লাগানো। বেন্ডন জিয়ারকে বলে, নিচে নেমে আমাকে দরজা খুলে দাও। জিয়ার তখন মাস্ক পরছিল। নিচে থাকা সিকিউরিটি কিভাবে যেন বুঝতে পেরে উপর দিকে তাকায়, সঙ্গে সঙ্গে সে জিয়ারকে দেখে ফেলে। জিয়ার তখন কোনোভাবে দেরি না করে উপর থেকে লাফিয়ে পড়ে এবং তাদেরকে হোস্টেস করে নেয়। এরপর সে নিজেই সে দরজাটি খুলে দেয়। বেন্ডন এবং ক্রিসও সেখানে থাকা প্রত্যেকজনকেই গান দেখিয়ে নিজের আন্ডারে নিয়ে নেয়। সেখানে থাকা সবাই কোনোভাবে বুঝতে পারছিল না আসলে এই তিনজন তাদের কাছ থেকে কি চায়। বেন্ডন বলে, আমরা আসলে তোমাদের কাউকে মারবো না, ভেতরে থাকা গোল্ড বারগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা সোজা এখান থেকে চলে যাব। এরপর ব্যান্ডন তার গ্রুপের উইলসনকে জানিয়ে দেয় কাউকে যেন হত্যা না করা হয়, এমনকি সবাইকে হোস্টেস করে রাখার জন্য তার উপর দায়িত্ব দেওয়া হয়। এরপর তারা সবাই মিলে গোলবারের উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে বেন্ডন জানতে পারে এখান থেকে সকল প্রকার গোল্ডবার আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এখন গোল্ড মাইনে শুধুমাত্র গলিত সোনা আছে, যেগুলো কিনা এখনো পর্যন্ত বারে পরিণত করা হয়নি। সে এটাও জানতে পারে এখানে থাকা গলিত স্বর্ণের পরিমাণ প্রায় 30 কেজির মতো হবে, যার কারণে তারা দেরি না করে সেই স্বর্ণগুলোকে ফর্মের মধ্যে রেখে বার বানাতে শুরু করে। অন্যদিকে উইলসন একজনের উপর রাগ করে ফায়ার করে দেয়। গুলির আওয়াজ শুনতে পেরে বাইরে থাকা সিকিউরিটি গার্ডগুলো বুঝতে পারে ভিতরে অবশ্যই কোনো না কোনো গন্ডগোল হয়েছে। তারা তখন দৌড়াতে দৌড়াতে ভিতরে যেতে শুরু করে। ব্যান্ডন উইলসনের সামনে এসে প্রচন্ড রেগে যায় এবং তাকে এক ঘুষি দিয়ে নাক থেকে রক্ত বের করে দেয়, কারণ সে তাকে বারবার বলেছে সে যেন কোনোভাবে কারোর উপর ফায়ার না করে। এবার সেই শব্দের জন্য সেখানে থাকা প্রত্যেকটা সিকিউরিটি গার্ড সেদিকে আসতে শুরু করবে, আর এভাবে পুরো পরিস্থিতি যেন তাদের কন্ট্রোলের বাইরে যেতে শুরু করে। তখন দেখা যায় তাদের গ্রুপের সবার মন যেন একদম ভেঙে পড়ে। এত সাজানো গোছানো প্ল্যানটা এখন একদম ভেঙে পড়তে যাচ্ছে। তারপরেও তারা কিন্তু থেমে থাকে না। স্বর্ণগুলো বারে পরিণত হওয়া মাত্র তারা এই স্বর্ণগুলোকে সোজা তাদের ব্যাগে ভরে নেয়। তখনও পর্যন্ত বেন্ডনের গ্রুপের একজন বাইরে গাড়িতে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে গুলি লাগা সে ব্যক্তির পা থেকে অজস্র রক্ত পড়তে থাকে। বেন্ডন সে রক্তপাত থামানোর জন্য তার পা বেঁধে দেয়। পাশাপাশি সে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সবার ড্রেস একই রকম থাকার কারণে পুলিশগুলো কোনোভাবেই বুঝতে পারছিল না আসলে ডাকাত কারা। এই অবস্থায় পুলিশ যদি তাদের উপর হামলা চালায় তাহলে সাধারণ মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, তাই পুলিশ কোনোভাবেই তাদেরকে অ্যাটাক দিতে পারছিল না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেন্ডনোর গ্রুপ সবাইকে হোস্টেস বানিয়ে নিজেদের গাড়ির দিকে যেতে শুরু করে। গাড়ির কাছাকাছি যাওয়ার পর তারা সবাইকে ছেড়ে দিয়ে গান বের করে সোজা পুলিশের উপর হামলা চালায়। পুলিশও তখন তাদের দিকে পাল্টা গুলি চালায়। তবে সুযোগ বুঝে বেন্ডনের গ্রুপ তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। গাড়ি তখন বেশ স্পিডে চলছিল। তারা তো প্রায় ভেবেই নিয়েছে যে স্বাভাবিকভাবে তারা হয়তো ফিরতে পারবে, কিন্তু পেছন থেকে একটি বুলেট এসে সোজা ক্রিসের বুকে লাগে। এমনকি পুলিশের একটি গাড়ি তখন তাদের পিছু নিয়েছে। ব্যান্ডন তখন তার বন্ধু ক্রিসের এই অবস্থা দেখে বেশ কষ্ট পেতে থাকে, তাই সে গাড়ি আরো স্পিডে চালাতে বলে যেন ক্রিসকে কোনো রকম ট্রিটমেন্ট করা যায়। কিন্তু এর মধ্যে আরো বেশ কিছু পুলিশের গাড়ি তাদের পিছু নেয়। পরিস্থিতি তখন এতটাই খারাপ ছিল যে তারা প্রত্যেকে বেশ ভয় পেয়ে যায়। ব্যান্ডন তখনও পর্যন্ত ক্রিসের রক্তপাত থামানোর জন্য বেশ চেষ্টা করে। এরপর ব্যান্ডন তার গান বের করে সোজা পুলিশের গাড়ির উপর আক্রমণ চালিয়ে দেয়। অজস্র গুলি করে সে প্রত্যেকটা পুলিশের গাড়িকে ডিস্ট্রয় করতে শুরু করে। আর এভাবেই সামনের দিকে যেতে যেতে তারা শেষমেশ একটি ট্রাকের কন্টেইনার ভিতরে ঢুকে পড়ে। ট্রাকটি তখন পুরো গাড়ি নিয়ে স্যামের আস্তানায় পৌঁছে যায়। এরপর তারা যখন গাড়ি থেকে নামে আমরা দেখতে পারি ক্রিস অলরেডি মারা গেছে। অন্যদিকে স্যামের চালা উইলসন স্যামকে দেখতে পেরে তাকে বলে ব্যান্ডন আমার নাক ফেটে দিয়েছে। স্যাম তখন ব্যান্ডনকে বলে তুমি তাকে মেরেছো কেন? ব্যান্ডন বলে এই কুত্তাটা যদি আমাদের সাথে না যেত তাহলে আমার বন্ধু ক্রিস এখনো পর্যন্ত বেঁচে থাকতো। বারবার মানা করা সত্ত্বেও সে ভিতরে শুট করেছিল বলেই আজকে আমার বন্ধুর প্রাণ চলে গেছে। ওকে এখনো পর্যন্ত আমি বেঁচে রেখেছি, এটাই ওর জন্য সবচেয়ে বড় পাওয়া। এটা বলার পর গোলবারগুলো স্যামের হাতে সে তুলে দেয়। গোলবার পেয়ে স্যাম ব্যান্ডনকে বলে তুই আগে তোর বন্ধুর সৎকার কর, আমি এর ভিতরে গোলগুলোকে ভাগাভাগি করছি।
ব্যান্ডন তখন তার বন্ধুর গায়ের উপর কোমল দিয়ে দেয়। পুরো গাড়িতে সে পেট্রোল ঢেলে দেয়। এমনভাবে বন্ধুকে বিদায় দিতে হচ্ছে বলে ব্যান্ডন কিছুক্ষণের জন্য থমকে যায়। তারপর পুরো গাড়িতে আগুন লেগে দিয়ে সামনে থাকা খাদের ভিতরে সে গাড়িতে ঠেলে তারা ফেলে দেয়। অন্যদিকে স্যাম তাদের সাথে বেইমানি করে। ব্যান্ডনকে গোলবারের ভাগ দেওয়া তো দূরে থাক, বরং সোয়াট টিমের কাছে তার ঠিকানা পাঠিয়ে দেয়। এরপর তারা তাদের বাসায় ফিরতে দেখতে পারে তাদের পুরো বাসা সোয়াট টিম দিয়ে ভরে গেছে, যার কারণে তারা আবারও সেখান থেকে ব্যাক করতে থাকে। অন্যদিকে তাশার বাসাতেও স্যাম একজনকে পাঠিয়ে দিয়েছে তাকে মেরে ফেলার জন্য। সৌভাগ্যবশত তাশা তাকে মেরে সেখান থেকে বাড়াতে সক্ষম হয়। বাসা থেকে বের হয়ে আসার পর তাশা জিয়ারকে জানায় যে স্যাম তার সাথে বড় একটা বেইমানি করেছে। ব্যান্ডন জিয়ারকে নিয়ে সোজা একটি কবরস্থানে চলে আসে। কবরস্থানের একটি জায়গা গর্ত করে ব্যান্ডন তার ব্যাগ বের করে নিয়ে আসে, যেটা অনেক আগে থেকে সে এখানে রেখেছিল। ব্যাগের ভিতরে থাকা কিছু টাকা বের করে সে জিয়ারের হাতে দিয়ে বলে, আগে এই শহর থেকে পালা, তারপর পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আমরা স্যামকে দেখে নেব। এরপর জিয়ার তাশার কাছে তার ট্রেনের সকল ইনফরমেশন পাঠিয়ে দেয়। ইনফরমেশন অনুযায়ী তাশা কিছুক্ষণের মধ্যেই সে ট্রেনের কাছে পৌঁছে যায়। শেষমেশ তাশার সাথে সেই ট্রেনের মধ্যে জিয়ারের দেখাও হয়ে যায়। দুজনের দেখা হওয়া মাত্র তারা সোজা বাথরুমের ভিতরে ঢুকে যায়। তারপর তারা দুজন মিলে এই ট্রেনের বাথরুমের মধ্যে কি করে তা এখন নাই বলি, বরং ব্যান্ডনকে আমরা ওই ট্রেনের ভিতরেই দেখতে পারি। সে ততক্ষণে বুঝে গেছে জিয়ার কোনোভাবেই তাশাকে ভুলতে পারেনি, কিন্তু জিয়ারের উপর তার এখন আর কোনো প্রকার রাগ নেই। সে ভাবে, আরে সে তো আমার ছোট ভাই, একটু না হয় মজাই করছে, তাতে আমার কি। তারপরেও তাশাকে নিয়ে ব্যান্ডনের মনের ভিতরে একটা ভয় ঢুকে যায়। সেভাবে তাশা তো মেয়ে মানুষ, যে কোনো সময় কালনাগিনীর মতো ছোবল দিতে পারে। এরপর তাশা যখন খাবার আনতে যায় সে ফাঁকে ব্যান্ডন জিয়ারের সাথে কথা বলতে থাকে। সে বলে, আমাদের মতো মানুষের জীবনে প্রেম ভালোবাসার কোনো স্থান নেই। ভুলে যাস না ভাই, তাশা কিন্তু স্যামের লোক। সে কিন্তু যে কোনো সময় স্যামকে আমাদের সকল ইনফরমেশন দিয়ে দিতে পারে। আর এই মেয়েগুলো কিন্তু টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। তাই আমি বলি কি, এই টাকাগুলো নে, তুই তাশাকে দিয়ে এখান থেকে তাকে চলে যেতে বল। এতে হয়তো আমরা সবাই ভালো থাকতে পারবো। ব্যান্ডনের এই কথাগুলো তাশা কিন্তু বাইরে থেকে সবই শুনে ফেলে। তাই ভিতরে না গিয়ে সে সোজা সেখান থেকে ফিরতে শুরু করে। ব্যান্ডন তাশাকে নিয়ে যা বলেছে তা কিন্তু খারাপ বলেনি। তারপরেও একটা কথা সত্য হলো, তাশা আসলেও জিয়ারকে বেশ ভালোবেসেছিল। তার মনের ভিতরে কোনো খাদি ছিল না। জিয়ার দূর থেকে লক্ষ্য করে তাশা সেখান থেকে চলে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে তাশার সাথে কথা বলতে থাকে। সে বলে, তুমি কোনো কিছু কানে নিও না, এ সব কিছুই ভুল বোঝাবুঝির জন্য হচ্ছে। এমনকি জিয়ার তাকে বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। অন্যদিকে আমরা ব্যান্ডনের রুমে একটি লোক ঢুকতে দেখি। সে ব্যান্ডনকে গান পয়েন্টে নেয়, বলে, আমি কিন্তু এই সময় তোকে মেরে ফেলতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য তোকে মেরে ফেলা না। আমি চাই স্যামের মৃত্যু, আর এই কাজটা তোকেই কমপ্লিট করতে হবে। ব্যান্ডন তার কথা শুনে একদমই অবাক হয়ে যায়, কারণ সে নিজেও তো স্যামের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছে। সে লোকটা ব্যান্ডনকে বলে, আমি তোকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো, স্যামকে কোনোভাবেই বেঁচে রাখা যাবে না। পরদিন সকাল হলে গাড়ি নিয়ে জিয়ারকে নিয়ে সে বেরিয়ে পড়ে। একটা জায়গায় গিয়ে তারা অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেই জায়গাতে স্যামের লোকজনের সাথে ব্যান্ডনের কাছে যাওয়া সেই ব্যক্তির লোকজনের যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই তামসা দেখে জিয়ার কোনোভাবেই বুঝতে পারছে না যে কোনটা কোন পক্ষ, কারণ সে ভেবেছিল স্যামের লোকজনের সাথে তো তারা যুদ্ধ করতে যাচ্ছে। এই তৃতীয় লোকজন আবার কে, যে স্যামের লোকজনের সাথে যুদ্ধ শুরু করেছে। ব্যান্ডন বলে, এটা হচ্ছে বর পক্ষ আর ওটা হচ্ছে কনে পক্ষ, আর আমরা হচ্ছে কাজী পক্ষ, চল শুরু করি। এই বলে ব্যান্ডন সোজা গিয়ে স্যামের সেই চেলাকে ঘায়েল করে। এরপর তার পাশে থাকা উইলসনকে বের করে নিয়ে এসে বলে, বল স্যাম কোথায়। অনেক মায়ের খাওয়ার পরেও সে কোনোভাবে মুখ খুলছিল না, তাই তাকে এবার ফ্রিজ থেরাপি দেওয়া হয়। ফ্রিজে অনেকক্ষণ রাখার পর তাকে যখন আবারও বের করে নিয়ে এসে গান পয়েন্টে নেওয়া হয়, সে তখন বুঝতে পারে, ভাইরে ভাই, আর ফ্রিজ থেরাপি নেওয়া যাবে না। সে হর হর করে সব কথা বলে দেয়। ব্যান্ডন তখন বলে, আমি কিন্তু এবার স্যামের কথা তোকে জিজ্ঞাসা করিনি, আমি জানতে চেয়েছি সেই গোল্ডগুলো তোরা কোথায় রেখেছিস। উইলসন তখন সেই গোল্ডের লোকেশনও তাদেরকে জানিয়ে দেয়। জায়গা মতো পৌঁছার পর তারা দেখতে পারে আসলে উইলসন তাদেরকে সত্যি কথাই বলেছিল। ব্যান্ডন এবং জিয়ার সে গোল্ডগুলো সোজা তাদের আস্তানায় নিয়ে আসে। এরপর ব্যান্ডন সোজা স্যামের আস্তানায় চলে আসে। দুজন সামনাসামনি হওয়ার পর স্ট্যাচুর মতো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছিল জনম জনম যেন তারা দুজন দুজনকে দেখে না, কিন্তু না, দুজনই ছিল সুযোগের অপেক্ষায়। হঠাৎ করে স্যাম যখন তার গানটা হাতে নিয়ে শুট করতে যাচ্ছিল, ঠিক তার আগে ব্যান্ডন কয়েক রাউন্ড গুলি তার দিকে ছুড়ে দেয়। বাস এইভাবেই স্যামের চ্যাপ্টার চিরতরে ক্লোজ হয়ে যায়। শেষমেশ ব্যান্ডন এত বড় বেমানি এবং বন্ধু হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। সে স্যামকে শেষবারের মতো বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর থেকে ব্যান্ডনের আচরণ চেঞ্জ হতে শুরু করে, কারণ সে জিয়ারকে এখন সন্দেহ করছে। কারণ সে ভাবছে জিয়ার হয়তো তাকে মেরে এই স্বর্ণগুলো তার করে নেবে। যত দিন যাচ্ছে এই সন্দেহ যেন তার আরো প্রবল হতে শুরু করে। এরপর জিয়ার যখন গভীরভাবে ঘুমিয়ে পড়ে তখন সে গান লোড করে। তার উদ্দেশ্য ছিল জিয়ারের ঘুমের ভিতরে টপকে দেওয়া, কিন্তু সবকিছুর পরেও জিয়ারকে সে মারতে পারে না। সে ভাবে জিয়ারকে দূরে কোথাও সে ছেড়ে দিয়ে আসবে, তাই জিয়ারকে দূরে রেখে আসার আগ পর্যন্ত সে চোখে চোখে তাকে রাখতে শুরু করে। এরপর ব্যান্ডন জিয়ারকে নিয়ে একটি বোটে ভাসতে থাকে। এক পর্যায়ে সে জিয়ারকে গান পয়েন্টে নেয়, বলে, আমি চেয়েছিলাম তোকে আগে মেরে ফেলবো, কিন্তু তোর সৌভাগ্যের কারণে আমি সেটা পারলাম না। এখন তুই একটা কাজ কর, তোর ভাগে থাকা সেই স্বর্ণগুলো নিয়ে জলদি এখান থেকে কেটে পড়। ঠিক এই মুহূর্তে জিয়ার ব্যান্ডনকে যা বলে সেটা শোনার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না, কারণ মুভিটার সবচেয়ে বড় টুইস্ট এই জায়গাতেই লুকিয়ে আছে।
আর সেটা হলো জিয়ার ব্যান্ডনকে বলে সেই ব্যাগের ভিতরে কোনো প্রকার গোল্ড বার নেই, আমি অনেক আগেই সেগুলো এখান থেকে সরিয়ে রেখেছি, চাইলে তুমি চেক করে দেখতে পারো। ব্যান্ডন তার কথা শুনে হতভম্ব হয়ে যায়। এরপর দৌড়ে গিয়ে ব্যাগ খুলতে সে দেখতে পারে এগুলো আসলেও গোল্ড বার না, প্রত্যেকটা ছিল লোহার বার। এখন প্রশ্ন তৈরি হয় দুজন তো একসাথেই ছিল, বরং ব্যান্ডনই তো জিয়ারকে সবসময় চোখে চোখে রেখেছে, তাহলে এই গোল্ড বারগুলো গেল কোথায়, কেই বা এগুলো সরিয়ে ফেলেছে? মূল রহস্য জানতে গল্পটি আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। গোল্ডগুলো রুমে নিয়ে আসার সঙ্গে সঙ্গে জিয়ার তাশাকে সেই রুমের লোকেশন জানিয়ে দেয়, পাশাপাশি কুরিয়ার করে সেই রুমের একটি ডুপ্লিকেট চাবিও তার কাছে পাঠিয়ে দেয়। এরপরই ব্যান্ডন যখন জিয়ারকে নিয়ে একটি কাজে বের হয়েছিল তখন তাশা সেই রুমে ঢুকে সবকিছু সরিয়ে নেয়। এখন তো বুঝতেই পারছেন যে ব্যান্ডনের মাথা কি লেভেলের গরম হয়ে যাওয়ার কথা। সে কোনোভাবে মানতেই পারছিল না যে এই ঘটনা তার সাথে ঘটতে পারে। প্রচন্ড রাগে জিয়ারকে নিয়ে সে সোজা পানিতে ঝাঁপ দেয়। এখন কিন্তু আপনাদের আগের একটা ঘটনা মনে করতে হবে, আর সেটা হলো জিয়ার পানিতে পড়লে কিন্তু একদম নিস্তেজ হয়ে যায়। এর আগেও কিন্তু সুইমিং পুলে পড়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঠিক একইভাবে এখন সে অজ্ঞান হয়ে পানি খেতে খেতে নিচের দিকে যেতে শুরু করে। এর মধ্যেই তাশা ব্যান্ডনকে কল করে। সে জানায় জিয়ারের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে একটা গোল্ড বারও তুমি পাবে না, তাই গোল্ডগুলো পেতে গেলে অবশ্যই জিয়ারকে তার কাছে পাঠিয়ে দিতে হবে। এই কথাটি শোনা মাত্র ব্যান্ডন সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে জিয়ারকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারপর সে বোটে করে তাশার দেওয়া লোকেশন অনুযায়ী জিয়ারকে নিয়ে ব্যান্ডন সেখানে পৌঁছে যায়। এই জায়গাতে তাশা আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। তাশা জিয়ারকে দেখে জড়িয়ে ধরে। এরপর তারা হোটেলে ফিরে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সেই পুরো হোটেলটি সোয়াট টিম ঘিরে নেয়। আমরা দেখতে পারি ব্যান্ডন নিজে থেকেই স্যারেন্ডার করে দেয়, কারণ এই মুহূর্তে এসে গোল্ডের উপর কোনো প্রকার লোভই তার আর নেই। শুনলে অবাক হবেন যে তার এখন চিন্তা চেতনা একটাই, সে চায় এই গোল্ডগুলো জিয়ারের হয়ে যাক, এরপর সে যেন তাশাকে নিয়ে সুন্দর একটা জীবনযাপন করতে পারে। স্যারেন্ডার করার পর সে সম্পূর্ণ দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। অন্যদিকে জিয়ারও কিন্তু কোনোভাবে প্রতারক ছিল না। সে বেন্ডনের ভাগের গোলগুলো নিয়ে কবরের কাছে চলে আসে। গর্ত করে গোলগুলো সেখানে বেন্ডনের জন্য সে রেখে যায়। এভাবে বেশ কিছু মাস পার হয়ে যায়। বেন্ডনের কাছে জিয়ার তখন একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সে লিখেছে, আমি সকল খারাপ কাজ ছেড়ে এখন ভালো হয়ে গেছি। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। বলতে পারো আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তোমার ভাগের সেই গোলগুলো আমি কবরের পাশে পুঁতে রেখেছি, যে কবরের পাশে তুমি টাকার ব্যাগ পুঁতে রেখেছিলে। চিঠিতে তাশার একটি ফটোও সে পাঠিয়েছিল। ফটো দেখে বোঝা যাচ্ছিল তাশা এখন প্রেগনেন্ট। আর এই ছবিটা দেখে ব্যান্ডন ফাইনালি বুঝে ফেলে যে আসলেও জিয়ার খুব ভালো একটা জীবনযাপন করছে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, তুমি যখন জেল থেকে ছাড়া পাবে তখন সেই কবরের পাশ থেকে তোমার ভাগের অংশটা নিয়ে নিও। এই চিঠি পড়া শেষে ব্যান্ডন নির্বাক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকে। সে তখন ফিল করতে পারে যে উৎসর্গটা জিয়ারের জন্য সে করেছে তার প্রতিদান ভাইয়ের মতো করেই জিয়ার হয়তো তাকে আজ ফিরিয়ে দিল। আর এত সুন্দর একটি পয়েন্টে এসেই মুভির গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একটু ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।